নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী গৌড় মল্লারের ষষ্ঠ পর্ব, একাদশ পরিচ্ছেদ জয়নাগ। বজ্র রাজপথ ধরিয়া দক্ষিণ দিকে চলিতে আরম্ভ করিল। এক পাশে বিপুল বক্ষা জাহ্নবী, অপর পাশে নিবিড় কুন্তলা বনানী, মাঝখানে প্রস্তর খচিত উচ্চ পথ যেন সন্তর্পণে দুই দিক বাঁচাইয়া চলিয়াছে। আকাশে প্রখর রৌদ্র, কিন্তু ভাগীরথীর জলস্পর্শী শীতল বায়ু মন্দ মন্দ প্রবাহিত হইয়া পথিকের ক্লেশ নিবারণ করিতেছে। রাজপথে যাত্রীর বাহুল্য নাই। কদাচিৎ দুই একটি সৈনিক বেশধারী অশ্বারোহী দক্ষিণ হইতে উত্তরে কিংবা উত্তর হইতে দক্ষিণে মন্দ স্বচ্ছন্দ গতিতে চলিয়া যাইতেছে, অন্যথা পথ নির্জন। নদী তীরে জনবসতি নাই। সম্ভবত প্রতি বৎসর বর্ষাকালে গঙ্গার তুঙ্গস্ফীত জলধারা কুল ভাসাইয়া লইয়া যায়, তাই মানুষ এখানে বাসস্থান রচনা করিতে সাহসী হয় নাই। ক্রোশের পর ক্রোশ জনহীন বেলাভূমি। কোথাও কাশের স্তম্ভ জন্মিয়াছে, কোথাও বালুময় সৈকতে সঙ্গীহীন সারস এক পা তুলিয়া নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে, কোথাও বা উচ্চ পাহাড়ের গায়ে কোটরবাসী অসংখ্য গাং শালিখের কিচিমিচি। স্থল অপেক্ষা জলে বরং মানুষের কিছু চিহ্ন অধিক পাওয়া যায়। গঙ্গার স্রোতে দূরে দূরে ছোট ছোট ডিঙি ও ভরা ভাসিতেছে। কখনো বড় বহির্ত্র পাল তুলিয়া মরাল গমনে চলিয়াছে। দূর হইতে তাহার পট্টপত্তনের উপর মানুষের সচল আকৃতি দেখা যাইতেছে। সব মিলিয়া বহিঃপ্রকৃতির একটি নিশ্চিন্ত নিরুদ্বেগ রূপ। তৎপরতা আছে, কিন্তু ত্বরা নাই। সূর্য মধ্য গগনে আরোহণ করিলে বজ্র পথপার্শ্বের এক বৃহৎ অশ্বত্থ তলে আসিয়া দাঁড়াইল। প্রাতঃকাল হইতে অনেকখানি পথ হাঁটা হইয়াছে, এইবার একটু বিশ্রাম করা যাইতে পারে। জঠরে অগ্নিদেব জ্বলিতে আরম্ভ করিয়াছে, তাহারও শান্তি বিধান আবশ্যক। কিন্তু সর্বাগ্রে গঙ্গায় অবগাহন স্নান। বজ্র অশ্বত্থের ছায়াতলে খাদ্যের পুঁটুলি রাখিয়া তীরের দিকে অগ্রসর হইল। নদী তট এইখানে ঢালু হইয়া জলে মিশিয়াছে। বজ্র চকিত হইয়া দেখিল, জলের কিনারায় একটি উলঙ্গ প্রায় মানুষ দাঁড়াইয়া আছে এবং গামছার মতো রক্তবর্ণ একটি বস্ত্রখণ্ড ঊর্ধ্বে তুলিয়া নাড়িতেছে। মানুষটার দৃষ্টি ছিল নদীর দিকে, তাই সে বজ্রকে প্রথমে দেখিতে পায় নাই। কিন্তু বজ্র যখন তীরে নামিয়া গেল, তখন তাহাকে দেখিয়া সে এমনি ভাবে চমকিয়া উঠিল, যেন সে কোনো গর্হিত কার্যে ধরা পড়িয়াছে। বজ্র লোকটিকে দেখিয়া ঈষৎ বিস্মিত হইয়াছিল, কিন্তু কোনো প্রকার সন্দেহ তাহার মনে উদয় হয় নাই। লোকটির পরিধানে কেবল কৌপিন, গামছার মতো বস্ত্রখণ্ডটি সম্ভবত তাহার কটিবাস। বজ্র ভাবিল, লোকটি হয়তো যাযাবর সম্প্রদায়ের ভিক্ষু, স্নান করিয়া কটিবাস শুকাইতেছে। সে আর তাহাকে লক্ষ্য করিল না, জলে নামিয়া পরম আরামে স্নান করিতে লাগিল। লোকটি কিন্তু চোখে উৎকণ্ঠা ভরিয়া বার বার তাহার পানে চাহিতে লাগিল। তাহার আকৃতি দীর্ঘায়ত ও দৃঢ়, মুখে ঈষৎ শ্মশ্রুগুম্ফ আছে, কিন্তু দেখিলে সাধু বৈরাগী বলিয়া মনে হয় না। মুখে উদাসীনতা বা বৈরাগ্যের চিহ্ন মাত্র নাই। অবশেষে লোকটি কথা কহিল, ছদ্ম তাচ্ছিল্যের সহিত বলিল, তুমি দেখছি দূরের যাত্রী।
কোথা থেকে আসছো? বজ্র গাত্র মার্জন করিতে করিতে বলিল, উত্তরের গ্রাম থেকে। তুমি গ্রামবাসী? কোথায় যাবে? কর্ণ সুবর্ণে। আগে কখনো কর্ণ সুবর্ণে গিয়েছো? অপরিচিত ব্যক্তির এত অনুসন্ধিৎসা বজ্রের ভালো লাগিল না। তবু সে সহজভাবেই উত্তর দিল, না। তুমি কে? লোকটি অমনি নিজেকে ভিতরে গুটাইয়া লইল। আমি পরিব্রাজক। বজ্র আর প্রশ্ন করিল না। লোকটি একটু নীরব থাকিয়া বলিল, কর্ণ সুবর্ণে কি কাজে যাচ্ছ? বজ্র এবার সতর্ক হইল। তাহার মনে হইল লোকটি কেবল কৌতূহল বশেই প্রশ্ন করিতেছে না, কোনো গূঢ় অভিসন্ধি আছে। বজ্র উত্তর দিল, গ্রামে কাজকর্ম নেই, তাই নগরে যাচ্ছি, যদি কিছু কাজ পাই। স্নান সারিয়া সে তীরে উঠিল। লোকটি কিন্তু ছাড়িবার পাত্র নয়। আবার প্রশ্ন করিল, তোমার হাতে ও কিসের অঙ্গদ? সোনার? বজ্র লঘু স্বরে বলিল, না, পিতলের। সোনা কোথায় পাবো? সে বস্ত্র পরিধান করিয়া অশ্বত্থ তলে ফিরিয়া গেল। পাতার মোড়ক খুলিয়া আহারে বসিল। প্রচুর কুক্কুট মাংস ও কয়েকটি সুপক্ক কদলী। পরম তৃপ্তির সহিত তাহাই আহার করিতে করিতে বজ্র গলা বাড়াইয়া দেখিল লোকটি তখনও নদী তীরে দাঁড়াইয়া আছে। মাঝে মাঝে অশ্বত্থ বৃক্ষের পানে সংশয়পূর্ণ পশ্চাৎদৃষ্টি নিক্ষেপ করিতেছে, আবার নদীর দিকে ফিরিয়া বস্ত্র আন্দোলিত করিতেছে। বজ্রের কৌতূহল বৃদ্ধি পাইল। লোকটি কে? এমন অদ্ভুত আচরণ করিতেছে কেন? বজ্র আহার করিতে করিতে গলা উঁচু করিয়া দেখিতে লাগিল। কিছুক্ষণ কাটিবার পর দেখা গেল গঙ্গা বক্ষে একটা দীর্ঘ শীর্ণ ডিঙা তীরের দিকে আসিতেছে। ডিঙাতে ৮-১০ জন লোক একের পর এক বসিয়া আছে। চারিটি দাঁড়ের আঘাতে ডিঙা হিংস্র হাঙরের ন্যায় ছুটিয়া আসিতেছে। তীরের কাছাকাছি আসিলে ডিঙার লোকগুলো একসঙ্গে বলিয়া উঠিল, জয় নাগ। তীরের লোকটি উত্তর দিল, জয় নাগ। দুইজন দাঁড়ি ছাড়া আর সকলে নামিয়া পড়িল। তখন ডিঙা আবার মুখ ঘুরাইয়া দূর পরপারের পানে ছুটিয়া চলিয়া গেল। যে কয়জন লোক আসিয়াছিল তাহারা সকলে তীরস্থ ব্যক্তিকে ঘিরিয়া ধরিল। তাহারা সকলেই দৃঢ়কায় বলবান ব্যক্তি, বেশবাস প্রায় তীরস্থ ব্যক্তির ন্যায়। দেখিলে মনে হয় তাহারা একই সম্প্রদায়ের লোক। তীরস্থ ব্যক্তি মৃদুকণ্ঠে অন্যদের কিছু বলিল। অন্যেরা ভ্রুকুটি করিয়া অশ্বত্থ তলের দিকে তাকাইতে লাগিল। বজ্র একটু অস্বস্তি অনুভব করিল। লোকগুলার আচরণ রহস্যময়। ইহারা যদি দস্যু তস্কর হয়, তাহা হইলে এতগুলো লোকের বিরুদ্ধে তাহার একার কোনো আশা নাই, কিন্তু বিপদের মুখে পলায়ন করা তাহার প্রকৃতি বিরুদ্ধ। সে বসিয়া আহার করিতে লাগিল। লোকগুলা নিম্ন কণ্ঠে জল্পনা করিল। তারপর একের পর এক সারি দিয়া অশ্বত্থ বৃক্ষের পাশ দিয়া উপরে উঠিয়া গেল। বজ্রের নিকট দিয়া যাইবার সময় তীক্ষ্ণভাবে তাহাকে নিরীক্ষণ করিয়া গেল। বজ্র নিরুৎসুক ভাবে তাহাদের পর্যবেক্ষণ করিল। বজ্র দেখিল নূতন লোকগুলি রাজপথ লঙ্ঘন করিয়া ওপাশের জঙ্গলে অদৃশ্য হইয়া গেল। কেবল পুরানো লোকটি গেল না। সে বন্ধুভাবে বজ্রের কাছে আসিয়া দাঁড়াইল, হাসিয়া বলিল, তুমি বোধহয় জানো না আমরা কে? বজ্র মাথা নাড়িয়া বলিল, না।
আমরা নাগ সম্প্রদায়ের পরিব্রাজক, দেশে দেশে ঘুরে বেড়াই। বজ্র নিরুৎসুক ভাবে বলিল, তাই বুঝি জয়নাগ বলিলে? হ্যাঁ, জয়নাগ শুনলে আমাদের দলের লোককে চিনতে পারি। তুমি যাদের দেখলে ওরা পুন্ড্র দেশে তীর্থ পর্যটনে গিয়েছিল। লোকগুলিকে দেখিলে পুণ্যলোভী তীর্থ পর্যটক বলিয়া মনে হয় না, কিন্তু বজ্র তাহা বলিল না। তাহার ভোজন শেষ হইয়াছিল, সে নদীতে গিয়া হাত মুখ ধুইল, জল পান করিল, বলিল, আমি এবার চললাম, তুমি কি এখানেই থাকবে? নাগ পরিব্রাজক একবার দূরে গঙ্গার অপর পারে দৃষ্টি প্রেরণ করিল, অবহেলা ভরে বলিল, আমরা কখন কোথায় থাকি ঠিক নেই, তুমি চললে ভালো, তোমার যেমন চেহারা নিশ্চয়ই রাজার সৈন্যদলে কর্ম পাবে। বজ্র ক্ষণেক ইতস্তত করিয়া বলিল, রাজার নাম কি? পরিব্রাজক চক্ষু কুঞ্চিত করিয়া বলিল, তুমি গৌড়ের মানুষ, রাজার নাম জানো না? না, কি নাম? পরিব্রাজক ঔদাসীন্যের অভিনয় করিয়া বলিল, কে জানে, আমরা নাগপন্থী বৈরাগী, রাজা রাজরার সংবাদ রাখি না। বজ্র একটু হাসিয়া যাত্রা করিল। সে বুঝিয়াছিল ইহারা ভণ্ড বৈরাগী, ইহাদের কোনো গুপ্ত অভিসন্ধি আছে, কিন্তু কি অভিসন্ধি তাহা অনুমান করা তাহার সাধ্য নয়। সে পথ চলিতে চলিতে ভাবিতে লাগিল, নগর এখনো দূরে, কিন্তু ইহারই মধ্যে নগরের দীর্ঘ প্রলম্বিত ছায়া তাহার পথের উপর পড়িয়াছে। নদী যতই সাগরের কাছে আসিতে থাকে, সাগরের সান্নিধ্য ততই তাহার সর্বাঙ্গে স্পন্দন শিহরণ জাগাইয়া তোলে। বজ্র তেমনি দূর হইতে নগররূপী মহাজলধির গভীর স্পন্দন নিজ অন্তরে অনুভব করিল। গ্রাম ও বনের অকপট ঋজুতা আর নাই, জনসমুদ্রের কুটিল নম্র সংকুল আবর্ত তাহাকে টানিতে আরম্ভ করিয়াছে। গঙ্গা তীরের এই রহস্যময় ঘটনা যেন তাহারই ইঙ্গিত দিয়া গেল। কর্ণ সুবর্ণ ক্রমে নিকটবর্তী হইতে লাগিল। পথপার্শ্বে বন শেষ হইয়া মাঠ আরম্ভ হইল। দিগন্তের কাছে মহানগরীর হর্মচূড়া দেখা গেল। তারপর রাক্ষসী বেলায় বজ্র কর্ণ সুবর্ণের উপকণ্ঠে এক বিশাল সংঘারামের নিকট আসিয়া পৌঁছিল। পশ্চিম দিগন্তে তখন রক্তমুষি দিয়া রাত্রি ও দিবার মধ্যে সন্ধিপত্র স্বাক্ষরিত হইতেছে। বজ্র দেখিল, রাজপথ ও গঙ্গার মধ্যবর্তী স্থানে বহু বিস্তীর্ণ ভবন, উচ্চ প্রাচীর দিয়া বেষ্টিত। ইহাই রক্তমৃত্তিকার বৌদ্ধ বিহার ও সংঘারাম, চলিত ভাষায় রাঙা মাটির মঠ। নগরীর উপকণ্ঠে বটে, কিন্তু বিশাল সংঘারাম ব্যতীত লোকালয় বেশি নাই, কেবল আশেপাশে দুই তিনটি ক্ষুদ্র বিপণী। নগর হইতে যাহারা সঙ্ঘে পূজা দিতে আসে, পূজা দিয়া আবার নগরে ফিরিয়া যায়। সঙ্ঘে প্রায় 500 বৌদ্ধ ভিক্ষু বাস করেন, কিন্তু স্থানটি নির্জন শব্দহীন। এখানে সকল কার্যই নিঃশব্দে অলক্ষিতে সম্পাদিত হয়। সংঘারামের প্রশস্ত তরুণদ্বারের সম্মুখে দাঁড়াইয়া বজ্র ভিতরে দৃষ্টিপাত করিল। কবাটহীন তরুণদ্বার দিয়া সঙ্গভূমি দেখা যাইতেছে, কিন্তু সেখানে লোকজন কেহ নাই, দ্বারে দাঁড়িয়েও নাই। বাহিরে বিপণীগুলির আগর বন্ধ, দোকানিরা সন্ধ্যার পূর্বেই দোকান বন্ধ করিয়া নগরে ফিরিয়া গিয়াছে। শঙ্খদ্বারের দুই পাশে দুইটি দীপস্তম্ভ। সেকালে মঠ মন্দির প্রভৃতির অগ্রে উচ্চ দীপস্তম্ভ রচনার রীতি ছিল।
ইষ্টক নির্মিত স্তম্ভের সর্বাঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কোটর থাকিত। পূজা পার্বণের সময় কোটরগুলিতে দীপ জ্বালিয়া উৎসবের শোভাবর্ধন হইত। বজ্র ঈষৎ বিভ্রান্ত ভাবে ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে সহসা দেখিতে পাইল একটি দীপ স্তম্ভমূলে একজন লোক দাঁড়াইয়া আছে। তাহার বামপদ দক্ষিণ জানু ওষ্ঠীর উপর স্থাপিত। দুই হাতে যষ্ঠিতে ভর দিয়া এবং মস্তকটি বাহুর উপর রাখিয়া সে সারস পক্ষীর ন্যায় এক পায়ে দাঁড়াইয়া ঘুমাইতেছে। বজ্র তড়িৎ পদে তাহার নিকটবর্তী হইতেই লোকটি চক্ষু মেলিল, দুই পায়ে দাঁড়াইল ও হাই তুলিল, তুলি দিয়া বলিল, জয় নাগ। বজ্র আজ দ্বিতীয়বার জয় নাগ শুনিল। সে চমকিয়া দাঁড়াইয়া পড়িল। মানুষটিকে আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া দেখিল বলবান হৃষ্টপুষ্ট লোক, কিন্তু মুখে ধূর্ততা মাখানো। বজ্র কোনো প্রশ্ন করিবার পূর্বেই সে বলিল, কে বাপু তুমি, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে? বজ্র বলিল, আমি পথিক, কর্ণ সুবর্ণে যাব। এখান থেকে নগর কত দূর? লোকটি মিটিমিটি চাহিয়া বলিল, ক্রোশ 2 হবে, আলোয় আলোয় নগরে পৌঁছতে পারবে না। রাত্রে পান্থশালায় কি আশ্রয় পাবো না? তুমি যদি নতুন লোক হও, রাত্রে পান্থশালা খুঁজে পাবে না। তবে উপায়? উপায় তো সামনেই রয়েছে। মঠে ঢুকে পড়ো, আহার আশ্রয় 2 পাবে। কিন্তু মঠে তো কাউকে দেখতে পাচ্ছি না। ভেবেছ কি মঠ খালি? 500 ন্যাড়া মাথা আছে, তবে ভারী শান্ত শিষ্ট। ভিতরে গেলেই দেখতে পাবে। লোকটির কথা বলিবার ভঙ্গি লঘুতা ব্যঞ্জক। বৌদ্ধদের প্রতি তাহার বিশেষ শ্রদ্ধা আছে বলিয়া মনে হয় না। বজ্র সংঘের দিকে পা বাড়াইয়া একটু ইতস্তত করিয়া বলিল, তুমি কি এখানেই রাত কাটাবে? সংঘে যাবে না? লোকটি আবার এক পা তুলিয়া ঘুমাইবার উদ্যোগ করিল। আমার জন্য ভেব না, জয় নাগ। বজ্র প্রশ্ন করিল, জয় নাগ কাকে বলে? ও একটি মন্তর, বলিয়া লোকটি চক্ষু মুদিল। বজ্র ভাবিতে ভাবিতে সংঘদ্বার দিয়া ভিতরে প্রবেশ করিল। এই অদ্ভুত লোকটা নাগ সম্প্রদায়ের লোক তাহাতে সন্দেহ নাই। আগন্তুক পান্থদের মধ্যে কেউ তাহাদের দলের লোক আছে কিনা জানিবার জন্যই এই কূট কৌশল অবলম্বন করিয়াছে। কিন্তু কেন, কিসের জন্য এই চাতুরীপূর্ণ কপটতা? কিন্তু এই চিন্তা বজ্রের মস্তিষ্কে অধিকক্ষণ স্থায়ী হইল না। সংঘভূমির দৃশ্য তাহার চিত্ত আকর্ষণ করিয়া লইল। দ্বাদশ পরিচ্ছেদ, শিলভদ্র। রক্তমৃত্তিকার মহাবিহার এক পাটক ভূমির উপর অবস্থিত। 3 দিকে প্রাচীর, পিছনে গঙ্গা। বিহার ভূমির মধ্যস্থলে উচ্চ ত্রিভুমক হর্ম। নিম্নতল প্রশস্ত, দ্বিতল অপেক্ষা ক্ষুদ্র, ত্রিতল আরো ক্ষুদ্র, স্তূপের আকৃতি। এই স্তূপ সদৃশ্য ভবনের মধ্যতলে শাক্যমুনির দিব্য দেহাবশেষ রক্ষিত আছে। এই গন্ধকুটিকে কেন্দ্র করিয়া চারিপাশে সারি সারি ভিক্ষুকগণের প্রকোষ্ঠ, অগণিত প্রকোষ্ঠ। প্রত্যেকটিতে একজন ভিক্ষু বাস করেন। প্রকোষ্ঠগুলি নিরাভরণ, শয়নের জন্য একটি কাঠের পাটাতন ও একটি জলের কুম্ভ, অন্য কোনো তৈজস নাই। বজ্র এদিক ওদিক দৃকপাত করিতে করিতে চলিল। অধিকাংশ পরিবেণী শূন্য।
ভিক্ষুরা পরিক্রমণের জন্য গঙ্গার তীরে গিয়াছে। শরীর রক্ষার জন্য ইহা তাহাদের নিত্যকর্ম। কদাচিৎ একটি দুইটি ভিক্ষু পরিবেনের কপাটহীন দ্বারের কাছে বসিয়া পুঁথি পড়িতেছেন। সন্ধ্যার মন্দালোকে নত হইয়া তাহারা পাঠে নিমগ্ন। বজ্রকে চক্ষু তুলিয়া দেখিলেন না। ঘুরিতে ঘুরিতে অবশেষে বজ্র বিহারের পশ্চাৎ দিকের এক চত্বরের নিকট উপস্থিত হইল। বৃহৎ গোলাকৃতি চত্বর। তাহার মধ্যস্থলে বসিয়া দুইটি বৃদ্ধ লঘু স্বরে আলাপ করিতেছেন। একটি বৃদ্ধ স্থূল ও খর্বকায়, মুখে মেদমণ্ডিত প্রসন্নতার সহিত পদাভিমানের গাম্ভীর্য। অন্য বৃদ্ধটি সম্পূর্ণ বিপরীত। দীর্ঘ দেহ, ক্ষীণ ও তপকৃশ। স্কন্ধ হইতে মস্তক সম্মুখ দিকে একটু অবনত হইয়া পড়িয়াছে। মুখে মাংসলতার অভাববশত চিবুক ও হনুর অস্থি তীক্ষ্ণভাবে প্রকট হইয়া আছে। ইহার মুখভাব হইতে পদবী অনুমান করা যায় না, নিম্নতম শ্রেণীর সমনও হইতে পারেন। কিন্তু অন্য বৃদ্ধটি যেরূপ সম্ভ্রমের সহিত তাহাকে সম্ভাষণ করিতেছেন, দেখিয়া মনে হয় ইনি সামান্য নন। বজ্র চত্বরের প্রান্তে গিয়া দাঁড়াইলে দুইজনে চক্ষু তুলিয়া তাহার পানে চাহিলেন। তাহাদের বাক্যালাপ স্থগিত হইল। বজ্র সসম্ভ্রমে তাহাদের সম্বোধন করিল। মহাশয়, আমি দূরের পান্থ, কর্ণ সুবর্ণে যাব। আজ রাত্রির জন্য সঙ্গে আশ্রয় পাব কি? স্থূলকায় বৃদ্ধটি বলিলেন, অবশ্য। তিনি এক হস্ত উত্তোলন করিতেই একটি অল্প বয়স্ক শ্রমণ কাছে আসিয়া তাহার পাশে দাঁড়াইল। তিনি বলিলেন, মণিপদ্ম, অতিথির পরিচর্যা করো। অন্য বৃদ্ধটি এতক্ষণ অপলক নেত্রে বজ্রের পানে চাহিয়াছিলেন। তাহার শান্ত মুখে ক্রমশ বিস্ময়ের ভাব ফুটিয়া উঠিতেছিল। শ্রমণ মণিপদ্ম যখন অন্য বৃদ্ধের আদেশ পালনের জন্য বজ্রের দিকে পা বাড়াইলেন, তখন তিনি তাহাকে ডাকিয়া নিম্ন স্বরে কিছু বলিলেন। মণিপদ্ম গভীর শ্রদ্ধায় নত হইয়া তাহার কথা শুনিল। তারপর বজ্রের কাছে আসিয়া বলিল, ভদ্র, আসুন আমার সঙ্গে। মণিপদ্ম প্রথমে বজ্রকে গঙ্গার তীরে লইয়া গেল। বিস্তীর্ণ ঘাটে রাত্রির ছায়া নামিয়াছে। জলের উপর ধূসর আলোর ম্লান প্রতিফলন। ঘাটের পৈঠাগুলির উপর পরিক্রমণরত ভিক্ষু শ্রমণের নিঃশব্দ ছায়ামূর্তি। কেহ কাহারও সহিত কথা বলিতেছে না, ক্ষণিকের জন্য গতি বিলম্বিত করিতেছে না। যন্ত্রচালিত পুত্তলিকার ন্যায় ঘাটের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত পদচারণা করিতেছে। দৃষ্টি ভূমি নিবদ্ধ, বক্ষ বাহুবদ্ধ। এমন প্রায় ৩-৪ শ্রমণ। বজ্র দেখিল সংঘ নিতান্ত জনহীন নয়। ঘাটে হস্ত মুখ প্রক্ষালনের পর বজ্রকে লইয়া মণিপদ্ম এক প্রকোষ্ঠে উপনীত হইল। ইতিমধ্যে প্রকোষ্ঠগুলিতে দীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে। কয়েকজন শ্রমণ বর্তিকা হস্তে দাঁড়ে দাঁড়ে দীপ জ্বালাইয়া ফিরিতেছে। মণিপদ্ম প্রকোষ্ঠে দীপ জ্বালিয়া এক পাশে রাখিল, বলিল, আপনি বিশ্রাম করুন, আমি আপনার আহার্য নিয়ে আসি। মণিপদ্ম চলিয়া গেল। বজ্র প্রকোষ্ঠে বসিয়া রহিল। ক্রমে আশেপাশের পরিবেনগুলিতেও জনসমাগম হইতে লাগিল। ভিক্ষুরা সান্ধ্যকৃত্য সমাপন করিয়া আসিয়াছেন, কিন্তু কোথাও চঞ্চলতার আভাস নাই। অল্প আলোকে ছায়ার ন্যায় সঞ্চরমান মানুষগুলি। দেখিল ইহারা সবাই নিস্তব্ধ। কচ্চিৎ নিম্নস্বরে বাক্যালাপের গুঞ্জন, যেন ভৌতিক লোকের অবাস্তব পরিমণ্ডল।
তারপর গন্ধকুটি হইতে মধুর স্বনে ঘণ্টিকা বাজিতে লাগিল। ভিক্ষুগণ স্ব স্ব কক্ষ ছাড়িয়া সেই দিকে যাত্রা করিলেন। সেখানে ভগবান তথাগতের পূজার্চনা হইবে, তারপর ভিক্ষুদের নৈশ ভোজন। পূজার্চনার ঘণ্টিকা নীরব হইবার কিয়ৎকাল পরে মণিপদ্ম বজ্রের আহার্য লইয়া উপস্থিত হইল। আহার্যের মধ্যে ঘৃতপক্ক তণ্ডুল ও গোধূমের একটা পিণ্ড এবং ফলমূল, কিন্তু পরিমাণে প্রচুর। বজ্র আহারে বসিল। মণিপদ্ম সম্মুখে নতজানু হইয়া পরিবেশন করিল। শ্রমণ মণিপদ্ম বজ্রেরই সমবয়স্ক, সুশ্রী, ক্ষীণাঙ্গ, প্রফুল্ল মুখ যুবক। মুণ্ডিত মস্তক ও পীত বস্ত্র তাহার মনের সরসতা মুছিয়া ফেলিতে পারে নাই। তাহার বৈরাগ্য সহজানন্দেরই রূপান্তর। বজ্র আহার করিতে করিতে তাহার সহিত দুই চারিটি বাক্যালাপ করিল। দেখিল মণিপদ্মের বুদ্ধিদীপ্ত মনে কোনো কৌতূহল নাই, উচ্চাকাঙ্ক্ষাও নাই। সকলের আজ্ঞাধীন হইয়া অন্যের সেবা করাই তাহার কাছে আনন্দময় স্বধর্ম। আহার সমাধা হইলে মণিপদ্ম বলিল, ভদ্র, একটি অনুরোধ আছে। যদি ক্লেশ না হয়, আর্য শীলভদ্র আপনার সঙ্গে দেখা করতে চান। বজ্র বলিল, ক্লেশ কিসের? কিন্তু আর্য শীলভদ্র কে? মণিপদ্ম বলিল, সদ্ধর্ম ভাণ্ডার আর্য শীলভদ্রের নাম শোনেননি? বজ্র মাথা নাড়িল, না, কে তিনি? মণিপদ্ম বিস্ময়াহত ভাবে চাহিয়া রহিল। শীলভদ্রের নাম জানে না এমন মানুষ আছে? যাহার শিষ্যত্ব গ্রহণ করিবার আশায় সুদূর চীন দেশ হইতে গুণগ্রাহীরা ছুটিয়া আসে, দেশের লোক সেই শীলভদ্রের নাম জানে না? শেষে মণিপদ্ম বলিল, আমার ধারণা ছিল শীলভদ্রের নাম সকলেই জানে। তিনি নালন্দা বিহারের মহাধ্যক্ষ, তার মতো জ্ঞানী পৃথিবীতে নেই। বজ্র দীন কণ্ঠে বলিল, ভাই, আমি গ্রামের ছেলে, পৃথিবীর কোনো কিছুই জানি না। আর্য শীলভদ্র আমার সঙ্গে দেখা করতে চান কেন? তা জানি না। তিনি আদেশ করেছেন, যদি আপনার ক্লেশ না হয়, আহারের পর আপনাকে তাঁর কাছে নিয়ে যেতে। আমি প্রস্তুত। আজ সন্ধ্যাবেলা যে দুটি বৃদ্ধকে দেখলাম, ইনি কি তাঁদেরই একজন? হ্যাঁ, যিনি শীর্ণকায় অশীতিপর বৃদ্ধ, তিনি। আর অন্যটি? তিনি এই রক্তমৃত্তিকা বিহারের মহাস্থবির। অতঃপর মণিপদ্ম বজ্রকে লইয়া কক্ষ হইতে বাহির হইল। গন্ধকুটির নিম্নতলে এক কোণে একটি প্রকোষ্ঠে শীলভদ্র বসিয়া আছেন। কক্ষটি সাধারণ পরিবেনের মতোই ক্ষুদ্র ও নিরাভরণ। শীলভদ্র দ্বীপের সম্মুখে বসিয়া একটি তালপত্রের পুঁথি দেখিতেছিলেন। অশীতি বৎসর বয়সেও তাহার চোখের জ্যোতি ম্লান হয় নাই। বজ্র ও মণিপদ্ম তাহার দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইলে তিনি মণিপদ্মকে বলিলেন, মণিপদ্ম, তুমি এবার আহার করো গিয়ে। আজ রাত্রে তোমার সেবার আর প্রয়োজন নেই বৎস। মণিপদ্ম হাসি মুখে প্রণাম করিয়া চলিয়া গেল। শীলভদ্র বজ্রকে বলিলেন, এসো, উপবেশন করো। বজ্র আসিয়া শীলভদ্রের সম্মুখে এক পিঠিকায় বসিল। শীলভদ্র পুঁথি বন্ধ করিয়া সূত্র দিয়া বাঁধিতে বাঁধিতে বজ্রকে নিরীক্ষণ করিলেন। তাহার বাহুতে অঙ্গদ দেখিলেন। তারপর বলিলেন, তোমার নাম কি বৎস? বজ্র বলিল, আমার নাম বজ্রদেব। শীলভদ্র তখন ধীর স্বরে বলিলেন, আমি তোমাকে দু একটি প্রশ্ন করব, ইচ্ছা না হয় উত্তর দিও না। আজ সন্ধ্যায় তোমাকে দেখে অনেক দিনের পুরনো কথা মনে পড়ে গেল, তাই তোমাকে ডেকেছি। আমার পরিচয় বোধহয় শুনেছ। আমি শীলভদ্র, নালন্দা বিহারের অধ্যক্ষ।
প্রাচীমণ্ডলের বিহারগুলি পরিদর্শনের জন্য বেরিয়েছি। এখান থেকে সমতট যাব। সমতট আমার জন্মস্থান। মৃত্যুর পূর্বে একবার জন্মভূমি দেখবার ইচ্ছা হয়েছে। তারপর যদি বুদ্ধের ইচ্ছা হয় আবার এই পথে নালন্দায় ফিরে যাব। শীলভদ্র একটু হাসিয়া নীরব হইলেন, যেন নিজের পরিচয় দিয়া বজ্রকেও পরিচয় দিবার জন্য আহ্বান করিলেন। বজ্র তাহার শান্ত মুখের পানে চাহিয়া অনুভব করিল ইনি সাধারণ কৌতূহলী মানুষ নয়, অন্য স্তরের মানুষ। চাতক ঠাকুরের সহিত ইহার আকৃতির কোনোই সাদৃশ্য নাই, কিন্তু তবু যেন কোথাও মিল আছে। বজ্র স্থির করিল ইহার কাছে কোনো কথা গোপন করিবে না। সে বলিল, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। শীলভদ্র তাহার মুখভাব লক্ষ্য করিতেছিলেন। বলিলেন, তুমি বুদ্ধিমান, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম শ্রী মানবদেব। স্মিত হাস্যে শীলভদ্রের চক্ষু প্রান্ত কুঞ্চিত হইল। তিনি বলিলেন, আমার অনুমান মিথ্যা নয়। তুমি মানবদেবের পুত্র, শশাঙ্কদেবের পৌত্র। ৩০ বছর আগে তোমার পিতাকে আমি দেখেছিলাম, তখন তার বয়স ছিল তোমারই মতো। বজ্র ব্যগ্রস্বর জিজ্ঞাসা করিল, আমার পিতা কোথায়? তিনি কি এখন গৌড়ের রাজা নন? শীলভদ্র করুণ নেত্রে চাহিয়া বলিলেন, না, কিন্তু আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেব। শীলভদ্রের প্রশ্নের উত্তরে বজ্র নিজ জন্ম ও জীবন কথা মাতার মুখে যেমন শুনিয়াছিল সমস্ত অকপটে বলিল। কর্ণসুবর্ণে আসার উদ্দেশ্য প্রকাশ করিল। শুনিয়া শীলভদ্র দীর্ঘকাল নীরব রহিলেন। শেষে কোমল স্বরে বলিলেন, বৎস, তোমার পিতা জীবিত নেই। তুমি কর্ণসুবর্ণে যেও না। সেখানে এমন লোক এখনো জীবিত আছে যারা তোমার পিতাকে চিনত, তোমাকে দেখলে মানবদেবের পুত্র বলে চিনতে পারবে। সেটা তোমার পক্ষে শুভ হবে না। তুমি তোমার গ্রামে ফিরে যাও। আর তুমি যে মানবদেবের পুত্র এই কথাটা গোপন রাখার চেষ্টা করো। বজ্র বলিল, আপনি কি স্থির জানেন আমার পিতা জীবিত নেই? শীলভদ্র বলিলেন, তোমার পিতার সম্বন্ধে যা জানি আমি বলছি। ৩০ বছর আগে শশাঙ্কদেব গৌড়ের রাজা ছিলেন, মানবদেব ছিলেন যুবরাজ। এখন হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কদেবের যুদ্ধ চলছে। হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ, তাই যুদ্ধের উত্তেজনায় শৈবধর্মী শশাঙ্ক গৌড়ের বৌদ্ধদের ওপর কিছু উৎপীড়ন আরম্ভ করেছিলেন। এই সংবাদ পেয়ে আমি নালন্দা থেকে গৌড়ের রাজসভায় শশাঙ্কদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসি। তার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়। যুবরাজ মানবদেবও আলোচনায় যোগ দিয়েছিলেন। তিনি আমার পক্ষ সমর্থন করেছিলেন। ফলে আমি সিদ্ধ মনোরথ হয়ে নালন্দায় ফিরে যাই। শশাঙ্ক তারপর আর কারো ধর্মের উপর হস্তক্ষেপ করেননি। তোমার পিতার সঙ্গে সেই আমার একবার মাত্র সাক্ষাৎ, তারপর ৩০ বছর কেটে গেছে, কিন্তু আজ তোমাকে দেখেই তার মুখ স্মরণ হয়েছিল। যা হোক, এই ঘটনার ১০ বছর পর শশাঙ্কদেব দেহ রক্ষা করলেন, মানব রাজা হলেন। মানব সিংহাসন লাভের কয়েক মাস পরে ভাস্কর বর্মা উত্তর থেকে গৌড় আক্রমণ করলেন। ক জঙ্গলে মানবের সঙ্গে তার যুদ্ধ হলো। মানব পরাজিত হয়ে কর্ণ সুবর্ণে ফিরে এলেন, কিন্তু ভাস্কর বর্মা তার পশ্চাৎ ধাবন করেছিলেন। কর্ণ সুবর্ণের দ্বিতীয়বার যুদ্ধ হলো। এবারও মানব পরাজিত হলেন। রাজপুরী রক্ষার জন্য অমিত বিক্রমে যুদ্ধ করতে করতে তিনি ভাস্কর বর্মার হাতে বন্দী হলেন। জনশ্রুতি আছে মানব যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন।
সেই রাত্রেই তার মৃত্যু হয়। তারপর তার মৃতদেহ রাজপুরীর প্রাকার থেকে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়। শীলভদ্র নীরব হইলেও বজ্র বহুক্ষণ কথা কহিল না। এইভাবে তাহার পিতার জীবনান্ত হয়, তাই তিনি মাতার কাছে প্রতিশ্রুতি রক্ষা করিতে পারেন নাই। কিন্তু বজ্র জিজ্ঞাসা করিল, এখন রাজাকে? ভাস্কর বর্মা? শীলভদ্র বলিলেন, না, কয়েক বছর হলো ভাস্কর বর্মার মৃত্যু হয়েছে। এখন তার পুত্র অগ্নিবর্মা রাজা। ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, ভাস্কর বর্মাও ধর্মে শৈব ছিলেন এবং বিদ্যানুরাগী সজ্জন ছিলেন। অগ্নিবর্মা শুনেছি ঘোর নরাধম, কিন্তু তার আর বেশিদিন নয়। বেশিদিন নয় কেন? অগ্নিবর্মা ইন্দ্রিয়াসক্ত, কুকর্মনিরত, রাজকার্য দেখে না। এই সুযোগ নিয়ে দক্ষিণের এক রাজা গৌড় দেশ গ্রাস করার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে দণ্ডভুক্তি গৌড়ের অধিকার থেকে কেড়ে নিয়েছে। কিন্তু অগ্নিবর্মার কোনো দিকেই লক্ষ্য নেই। দেশে যখন সর্বনাশ উপস্থিত হয় তখন রাজারা বুদ্ধিভ্রষ্ট হন। আজ গৌড়, পুন্ড্র, সমতট সর্বত্র এই দেখছি। শাসন শক্তিহীন রাজারা রমণীর ন্যায় পরস্পরের মধ্যে কোন্দল করছেন, নয় বিলাস ব্যসনে গা ঢেলে দিয়েছেন। রাষ্ট্রের অবস্থা ঘুণ চর্বিত কাষ্ঠের ন্যায়। অন্তর্বাণিজ্য বহির্বাণিজ্য দুহি উৎসন্নে গিয়েছে। প্রজার মনে শোক নেই, ধর্মজ্ঞানও লুপ্ত প্রায়। শশাঙ্কদেবের মৃত্যুর পর থেকে দেশের এই দুর্দিন আরম্ভ হয়েছে। কতদিন চলবে জানি না। যতদিন না দেশে নূতন কোন শক্তিমান রাজার আবির্ভাব হবে ততদিন দেশের মঙ্গল নেই। নিঃশ্বাস ফেলিয়া শীলভদ্র নীরব হইলেন। বজ্র প্রশ্ন করিল, আমাকে কি আপনি গ্রামে ফিরে যেতে বলছেন? কেন? শীলভদ্র বলিলেন, তুমি নিঃসঙ্গ নিঃসহায় অবস্থায় কর্ণ সুবর্ণে যাচ্ছ। বর্তমান রাজার লোকেরা যদি জানতে পারে তুমি মানবদেবের পুত্র, তোমার জীবন সংশয় হবে। যারা তোমার পিতাকে হত্যা করেছিল তারা তোমাকেও নিষ্কৃতি দেবে না। তোমার পিতা যদি জীবিত থাকতেন তাহলে তার সন্ধান করা তোমার অবশ্য কর্তব্য ছিল, কিন্তু তিনি দীর্ঘকাল মৃত। ব্যর্থ অন্বেষণে নিজের জীবন বিপন্ন করে লাভ কি? বজ্র বলিল, আমার পিতা বেঁচে আছেন এই সম্ভাবনা কি একেবারেই নেই? শীলভদ্র বলিলেন, তোমার পিতা বেঁচে থাকলে রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করতেন। গত 20 বছরের মধ্যে সেরূপ কোনো চেষ্টা হয়নি। সুদীর্ঘকাল নীরবতার পরে বজ্র ধীরে ধীরে বলল, পিতার মৃত্যু সংবাদ নিয়ে মার কাছে ফিরে যেতে আমার মন সরছে না। আমি কর্ণ সুবর্ণে যাব, তারপর যা হয় হবে। শীলভদ্র বলিলেন, আর একটা কথা আছে। কর্ণ সুবর্ণে রাষ্ট্র বিপ্লব আসন্ন। জয়নাগের জাল গুটিয়ে আসছে। হঠাৎ একদিন সমরানল জ্বলে উঠবে, কর্ণ সুবর্ণ অগ্নিকুণ্ডে পরিণত হবে। তুমি বাইরে আছো, ইচ্ছা করে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়বে কেন? জয়নাগ যে কোনো মুহূর্তে মাথা তুলতে পারে। আবার জয়নাগ? বজ্র চকিত হইয়া বলিল, জয়নাগ কে? যে রাজা গৌড় দেশ অধিকার করবার চক্রান্ত করছে তার নাম জয়নাগ। বজ্র নাগদের সম্বন্ধে যে সন্দেহ করিয়াছিল তাহা আরো দৃঢ় হইল, কিন্তু এ বিষয়ে শীলভদ্রের সহিত আলোচনা করিবার স্পর্ধা বা স্পৃহা তাহার হইল না। সে করজোরে বলিল, আপনার সহৃদয়তা ভুলব না, আজ আজ্ঞা করুন। শীলভদ্র জিজ্ঞাসা করিলেন, কর্ণ সুবর্ণে যাবে? বজ্র বলিল,
পিতৃপিতামহের রাজধানীর এত কাছে এসে আমি ফিরে যাব না। আমাকে কর্ণসুবর্ণে যেতেই হবে। শিলভদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সকলই তথাগতর ইচ্ছা, যাও, কিন্তু এক কাজ করো, তোমার ওই অঙ্গদ ঢাকা দিয়ে রাখো। কেন? দেশের সোনার বড় অভাব হয়েছে। তোমার হাতে সোনার অঙ্গদ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কর্ণসুবর্ণে দস্যু তস্করের অভাব নেই। শিলভদ্র কর্পটের ন্যায় একটি বস্ত্রখণ্ড লইয়া নিজ হস্তে বজ্রের অঙ্গদের উপর বাঁধিয়া দিলেন। বলিলেন, যদি নগরে অর্থাভাব হয়, কোন স্বর্ণকারের কাছে গিয়ে অঙ্গদ থেকে সোনা কেটে বিক্রয় করো, অন্যথা অঙ্গদ কাউকে দেখিও না। অরাজকতার দেশে সাধু ও তস্কর হয়। শিলভদ্রের পদধূলি লইয়া বজ্র বলিল, আপনাকে শতকোটি ধন্যবাদ। কর্ণসুবর্ণে আপনার পরিচিত কেউ আছে কি? শিলভদ্র চকিত চক্ষে তাহার পানে চাহিয়া ক্ষণেক চিন্তা করিলেন, তারপর বলিলেন, পরিচিত অনেক আছে, কিন্তু তাদের দিয়ে কাজ হবে না। তুমি একটি দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে দেখা করো, তার নাম কোদণ্ড মিশ্র। নগরের দক্ষিণে গঙ্গা তীরে তাঁর কুটির। তিনি কে? তিনি এক সময় তোমার পিতামহের সচিব ছিলেন। পিতামহের সচিব? বজ্র আগ্রহ ভরে শিলভদ্রের পানে চাহিয়া রহিল, কিন্তু তিনি আর কিছু বলিলেন না। অতঃপর বজ্র বিদায় লইল। শিলভদ্র দীপ নিভাইয়া অন্ধকারে নিস্তব্ধ বসিয়া রহিলেন। মনে মনে বলিতে লাগিলেন, সুগত, তোমার মনে কি আছে জানি না, এই বালকের হৃদয়ে নিষ্ঠা আছে, ধৈর্য আছে, দৃঢ়তা আছে। যদি প্রাক্তন পুণ্য বলে ও পৃথ্বীরাজ্য ফিরে পায়, হয়তো দেশের ভাগ্যও ফিরবে। তাই ওকে কোদণ্ড মিশ্রের কাছে পাঠালাম। এখন তোমার ইচ্ছা। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল গৌর মল্লারের ৬ষ্ঠ পর্ব। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এরকমই আরো গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে খুঁজে পাবেন আপনার মনের মতো সব গল্প। বিভাগ অনুযায়ী আমি থরে থরে সাজিয়ে রেখেছি, সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।